বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক দ্বাদশ ব্যবসায় শিক্ষা শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের সিলেবাস আমরা শেষ করেছি। আমরা পুনরায় আমরা আলোচনা শুরু করছি সমস্যা ভিত্তিক, প্রবলেম ভিত্তিক। প্রত্যেকটা অধ্যায়ের যে সমস্ত প্রবলেম, কনফিউশনগুলো আমাদের শিক্ষার্থীদের হয়ে থাকে, এই সমস্ত প্রবলেম এবং কনফিউশনগুলো নিয়ে আমরা আবার পুনরায় আলোচনা শুরু করেছি। আজকে যে অধ্যায় দুটি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে, প্রথম ও দ্বিতীয় অধ্যায়, এই ব্যবস্থাপনার ধারণা ও ব্যবস্থাপনা নীতিমালা। এই দুই অধ্যায়ের যে সমস্ত বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের কনফিউশন তৈরি হয়, যে বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের বেশি বেশি গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের পরীক্ষার দুইটা অংশ আছে, দুইটি পার্ট আছে। একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং আরেকটা হচ্ছে সিকিউ, ক্রিয়েটিভ কোয়েশ্চেন যেটা। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং সিকিউ দুইটা আলাদা বিষয়, আমি দুইটা নিয়ে কথা বলবো। শুরুতে আমি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে কথা বলি। তোমরা জানো যে তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এই বিষয়টা তোমাদের পাঠ্যপুস্তকের যে তোমাদের তত্ত্বীয় অংশ আছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। এই তত্ত্বীয় অংশগুলো যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার না হয়, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো সাধারণত প্রশ্নগুলো হয়, যে বিষয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন তৈরি হয়, কাছাকাছি এই ধরনের কাছাকাছি বিষয়গুলো নিয়ে প্রশ্ন তৈরি করা হয় এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদেরকে পাজেল করা হয়। তো তোমাদের এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু তোমরা ওই এমসিকিউ চয়েস, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে যা কিন্তু তোমরা বিভ্রান্ত হও, ভুল করে ফেলো। এছাড়াও মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এটা তোমাদের শুধুমাত্র এই তোমাদের উচ্চ মাধ্যমিক এক্সাম নয়, পরবর্তীতে তোমাদের যে অ্যাডমিশন সেখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা। তো আমি তোমাদের পূর্বেই আহ্বান জানিয়েছি যে এই যখন তোমরা প্রত্যেকটা অধ্যায় আলোচনা শুনছো, পাশাপাশি তোমরা এই তোমাদের হাতের কাছে যে তোমাদের টেক্সটটা রয়েছে, এই টেক্সটটা তোমরা খুব ভালো করে ওই প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা পড়ো এবং যে সমস্ত ইনফরমেশনগুলো মনে হয় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আন্ডারলাইন করো। এভাবে তোমরা যদি পড়তে পড়তে অভ্যস্ত হও, তো আশা করা যায় যে মাল্টিপল চয়েস কোশ্চেন প্রিপারেশনটা তোমাদের ভালো হবে। দেখো, খেয়াল করে যে বিষয়গুলোতে শিক্ষার্থীদের অধিক মনোযোগী হতে হবে, অর্থাৎ এই ব্যবস্থাপনা ধারণা যে অধ্যায়, তোমাদের একদম বেসিক ফান্ডামেন্টাল যে অধ্যায়, এই কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট, তো এই অধ্যায়ের যে বিষয়গুলো তোমাদেরকে গুরুত্ব দিতে হবে, মনোযোগী হতে হবে। ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে যে সকল মনীষীগণ অবদান রেখেছেন তাদের নাম, রচিত বইয়ের নাম, জন্ম মৃত্যু সাল, তাদের গবেষণার নাম, প্রবর্তিত তত্ত্বের নাম প্রভৃতি। অর্থাৎ এটা যেহেতু একটা বেসিক ফান্ডামেন্টাল অধ্যায়, তো তোমাদের এই অধ্যায়ে ব্যবস্থাপনা যে শাস্ত্র, এই শাস্ত্র তো আজকে একদিনে তো ব্যবস্থাপনার আজকের যে অবস্থান এটা তো আসেনি, কালের পরিক্রমায় বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে কিন্তু আজকের যে ম্যানেজমেন্ট আমাদের কনসেপ্ট, এই কনসেপ্টটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা যারা অবদান রেখেছে, যে সমস্ত মনীষীগণ অবদান রেখেছেন, বিভিন্ন মনীষীগণ আছেন, F.W. টেইলর, হেনরি ফেওল, উইলিয়াম ওচি, আরও অনেক মনীষীগণ আছেন, রবার্ট ওয়েড, বা অন্যান্য এই শাস্ত্রের বাইরেও অন্যান্য অর্থনীতির ক্ষেত্রে অবদান রাখছেন যারা অ্যাডাম স্মিথ, তাদেরও অবদান আছে। এই সমস্ত মনীষীদের নামগুলো সুন্দর, এদের নামগুলো কিন্তু সঠিক উচ্চারণে, এই নামগুলো তোমাদেরকে অবশ্যই মেমোরাইজ করতে হবে এখান থেকে। এবং এই নাম এবং তারা যে সমস্ত বই বা গবেষণা করেছেন, তারা ওই সমস্ত গবেষণার প্রেক্ষাপট তোমাদেরকে জানতে হবে, যে F.W. টেইলর তার গবেষণার প্রেক্ষাপটটা কোথায় ছিল, হেনরি ফেওলের গবেষণাটা কোথায় ছিল, এবং তারা গবেষণালব্ধ যে তারা যে ফাইন্ডিংসটা পেয়েছেন সেই বইয়ের নাম, সেই কোন বইয়ে তারা এই তত্ত্বটা অবতারণা করেছেন সেই বইয়ের নাম, এবং তারা যে তত্ত্বগুলো দিয়েছে, যে হেনরি ফেওল যে তত্ত্ব দিয়েছে, F.W. টেইলর যে তত্ত্ব দিয়েছে, উইলিয়াম ওচি যে তত্ত্ব দিয়েছে, বা অন্যান্য মনীষীগণ যে তত্ত্ব দিয়েছে, এই তাদের তত্ত্বের নাম, এবং পাশাপাশি এই সমস্ত মনীষীদের জন্ম এবং মৃত্যু সাল এবং তারা কোথায় জন্মগ্রহণ করেছেন। এই যে প্রথম ফান্ডামেন্টাল অধ্যায়, এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো, এগুলো থেকেই সাধারণত এখান থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয়ে থাকে। তোমাদের এই বিষয়গুলো আত্মস্থ করতে হবে বারে বারে পড়ে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলি, যে যদি খুব সম্ভব হয় যে একটি বইয়ের পাশাপাশি যদি আরও একাধিক টেক্সট তোমরা সংগ্রহ করতে পারো, তাহলে আসলে এইখানে আরও এক্সট্রা তথ্য তোমরা কিন্তু পেতে পারো। দেখো,
আমি যেটা বললাম যে যে বিষয়গুলো তোমরা খেয়াল করবে তার উপর কিছু নমুনা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তোমরা খেয়াল করে দেখো যে ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ের মধ্যে পড়ে। ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে তোমরা জানো ব্যবস্থাপনার লেভেল কিন্তু তিনটা, মিড লেভেল মানে লোয়ার লেভেল, মিড লেভেল এবং হায়ার লেভেল, তিনটা লেভেলে ভাগ করা হয়েছে। এক এক লেভেলের এক এক রকমের এক এক শ্রেণীর কর্মকর্তা থাকেন। সুতরাং তোমাকে এই জিনিসটা ক্লিয়ার হতে হবে যে কোন লেভেলে কার অবস্থান। লোয়ার লেভেলে অবস্থান কারা? লোয়ার লেভেলে সাধারণত নিম্ন পর্যায়ে যারা সুপারভাইজার, ফোরম্যান, এই টাইপসের যারা তদারকি করে, অর্থাৎ তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার থাকে না, শুধু তারা কর্মীদের কাজকে তদারকি করে। এই শ্রেণীর নিয়ে গঠিত হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। মিড লেভেল কারা? যারা বিভিন্ন বিভাগের যারা দায়িত্ব আছেন, উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক, এই শ্রেণীর যারা, তারা কিন্তু মধ্যম লেভেল অবস্থান করে। আর উপরের লেভেল, হায়ার লেভেলে যারা আছে, এরা কিন্তু হচ্ছে তোমার মহাব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালক, এক্সিকিউটিভ, নির্বাহী, এই শ্রেণীর যারা ব্যবস্থাপক, তারা কিন্তু উচ্চ লেভেলের। এই যে তিনটা লেভেল আছে, এই তিনটে লেভেলে কার অবস্থান কোথায়, এটা যদি তোমার কনফিউশন ক্লিয়ার না হয়, তোমার এই প্রশ্নটা দেওয়া আছে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ের মধ্যে পড়ে কি। আমি সেটা গেলাম না, আমি বললাম যে ক নাম্বার ব্যবস্থাপনা পরিচালক, ইনি ব্যবস্থাপনার কোন স্তরের একজন ব্যবস্থাপক। তোমাকে কিন্তু কনফিউশনে ফেলে দিবে যদি তুমি ক্লিয়ার না হও কার অবস্থান কোথায়, ব্যবস্থাপনা পরিচালকের অবস্থান কোথায়। ইনি তো একজন ডিসিশন মেকার, ইনি একজন নীতি নির্ধারক পর্যায়ের একজন ব্যক্তি। সুতরাং এই লেভেলটা হবে উচ্চ লেভেল, যারা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করে, যারা সিদ্ধান্ত গ্রহণ করে, পরিকল্পনা গ্রহণ করে, এই শ্রেণীর যারা নির্বাহী, এই শ্রেণীর যারা ব্যবস্থাপক, তাদেরকে আমরা বলছি উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। এরপর খেয়াল করে দাও খ, উৎপাদন ব্যবস্থাপক। উৎপাদন ব্যবস্থাপক কি করে? ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা পরিচালক বা নির্বাহী লেভেল থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়, সেই সিদ্ধান্তকে তারা কনভে করে, অর্থাৎ তারা কিন্তু লোয়ার লেভেল এবং হায়ার লেভেল, এই দুজনের দুই লেভেলের মধ্যে কিন্তু একটা যোগসূত্র স্থাপন করে। তো এরা হচ্ছে মিড লেভেল ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক বা অন্যান্য যে ব্যবস্থাপকগুলো আছে বিভিন্ন সেক্টরের দায়িত্বে। এরপরে দেখো উচ্চমান সহকারী। উচ্চমান সহকারী হতে পারে বা একজন ফোরম্যান হতে পারে, একজন সুপারভাইজার হতে পারে, এরা কিন্তু লোয়ার লেভেল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। অর্থাৎ ওই প্রত্যেকের লেভেলটা যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়, তাহলে কিন্তু এই প্রশ্ন শুধু নয়, এখান থেকে কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন তৈরি হতে পারে, সবগুলো কিন্তু তোমরা উত্তর দিতে সক্ষম হবে। এবারে দেখো এলটন মেও ব্যবস্থাপনার কোন তত্ত্ব প্রদানের জন্য বিশেষভাবে পরিচিত। আমি শুরুতেই বলেছি যে এই অধ্যায়ে যে সমস্ত তত্ত্বগুলো বিভিন্ন মনীষীগণ দিয়েছেন, F.W. টেইলর কি দিয়েছেন, কি বলেছেন, হেনরি ফিওল কি বলেছেন, উইলিয়াম ওচি কি বলেছেন, এই তত্ত্বগুলো কার তত্ত্ব, প্রত্যেকের তত্ত্বের কিন্তু একটা নাম আছে। সুতরাং তোমাদেরকে এটা কিন্তু ক্লিয়ার হতে হবে যে কার তত্ত্ব, কোনটা কে তত্ত্ব দিয়েছে। যেমন জেট তত্ত্ব, এই তত্ত্ব কে দিয়েছে? একজন জাপানি মনীষী, উনি দিয়েছেন উইলিয়াম ওচি, সে দিয়েছে জেট তত্ত্ব। ঠিক তেমনি এলটন মেও, তারও উল্লেখযোগ্য অবদান রয়েছে ব্যবস্থাপনা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তিনি কি তত্ত্ব দিয়েছেন? তোমরা দেখতে পাচ্ছ ক নাম্বার প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, খ দ্য হথর্ন স্টাডিজ, গ সোশ্যাল সিস্টেম অ্যাপ্রোচ, ঘ সোশ্যাল সিস্টেম থিওরি। অর্থাৎ এই চারটির মধ্যে কোনটি এলটন মেও দিয়েছেন? অর্থাৎ তোমাকে এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। তুমি যদি তোমার এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এই অধ্যায়ের এই যে তত্ত্বীয় অংশ বারে বারে পড়ো, তাহলে তুমি অবশ্যই এটা তোমার কাছে পরিষ্কার হবে যে এলটন মেও দিয়েছেন খ দ্য হথর্ন স্টাডিজ, অর্থাৎ বিখ্যাত যে হথর্ন গবেষণা, এই গবেষণাটা পরিচালনা করেছেন এলটন মেও। এবং তার যে তত্ত্ব, জাঙ্গল তত্ত্ব ম্যানেজমেন্ট, এই তত্ত্বটা কিন্তু দিয়েছেন এলটন মেও। 3 নম্বর প্রশ্ন দেখো, ব্যবস্থাপনা একটা সার্বজনীন বিষয়, এই কথাটি কে বলেছেন? ব্যবস্থাপনা একটা সার্বজনীন বিষয়, প্রশ্নটা প্রায়ই তোমরা দেখে থাকো। এই প্রশ্নটার মানে একটা তোমার সিকিউ পাঠে কিন্তু একটা প্রশ্নটা প্রায়ই আসে যে ব্যবস্থাপনা সার্বজনীন কেন বলা হয়। তো এই প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা তোমাদের পাঠ্য বইতেই আছে, তোমরা দেখে থাকতে পারো যে ব্যবস্থাপনাকে সার্বজনীন কেন বলা হচ্ছে, কে বলেছেন। প্রথম হলো কে বলেছেন এই কথাটি বলেছেন কি হেনরি ফিওল, সক্রেটিস, F.W. টেইলর, রবার্ট ওয়েন। এই কথাটি বলেছেন খ সক্রেটিস। তো সক্রেটিসের এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প আছে যে সক্রেটিস, আমি একটু বলি যে সক্রেটিস একবার ওনার শিক্ষার্থীদেরকে নিয়ে উনি আলোচনা করছেন। তো এই প্রসঙ্গে বললেন যে একটা সাবান ফ্যাক্টরি যিনি ম্যানেজার হন, ইনাকে যদি একটা সামরিক সচিব বা সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়, তবুও তিনি সেটাকে সফলভাবে পালন করতে সক্ষম। তো
তো ইনি এই কথাটি কিন্তু যখন ওই সমস্ত পদস্থ সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের কানে গেছে, তখন তারা নিজেরা এটাকে খুব অপমানিত বোধ করেছে যে সক্রেটিস একজন সাবান ফ্যাক্টরির একজন ব্যবস্থাপকের সঙ্গে একজন সেনাপতির তুলনা করেছে। তারা রাজার কাছে অভিযোগ করেছে, রাজা সক্রেটিসকে ডেকেছে। রাজা বলেছে, সক্রেটিস তুমি এ ধরনের কথা কেন বলেছো, ব্যাখ্যা দাও। সক্রেটিস তখন বলছে, দেখেন যে একজন সাবান ফ্যাক্টরির যিনি ব্যবস্থাপক, উনি কী করেন, উনি পরিকল্পনা করেন, উনি একটি পরিকল্পনা করেন, উনি সংগঠন করেন, এবং তিনি মানে কর্মী সংগ্রহ করেন, এবং তিনি প্রেরণা দান করেন, নির্দেশনা দান করেন, নেতৃত্ব দেন, এবং সর্বশেষ নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ এই কাজগুলো একজন সাবান ফ্যাক্টরির ম্যানেজার করেন। এবারে আসেন একটি সেনাবাহিনীর একজন সেনাপ্রধান, উনি কি করেন? উনিও কিন্তু রাষ্ট্রের একটা পরিকল্পনা প্রণয়ন করেন, উনি সংগঠন করেন, উনি কর্মী সংস্থান করেন, উনি নির্দেশনা দান করেন, উনি মোটিভেশন দান করেন, নেতৃত্ব দান করেন, এবং সর্বোপরি নিয়ন্ত্রণ করেন। তো উভয়ের যদিও ক্ষেত্র ভিন্ন, কিন্তু কাজের ধরনটা কিন্তু একই রকম। এই দৃষ্টিভঙ্গি থেকে উনি বলেছিলেন যে একজন সাবান ফ্যাক্টরি ম্যানেজার এবং একজন সেনাপ্রধান উভয়ই সেনাপ্রধানের দায়িত্ব একজন সাবান ফ্যাক্টরি ম্যানেজারও পালন করতে সক্ষম। এই গল্পটি কিন্তু তোমাদের পাঠ্য বইই আছে। তো সক্রেটিস কিন্তু এই কথাটা বলেছেন যে ব্যবস্থাপনা একটি সার্বজনীন বিষয়, এবং ওনার বলার উদ্দেশ্য হলো যে ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই আছে, সব প্রতিষ্ঠানেই আছে। সে প্রতিষ্ঠান যত ছোট হোক না কেন বা যত বড়ই হোক না কেন, এটা কিন্তু সব ক্ষেত্রে, ইভেন আমাদের পরিবারেও কিন্তু, প্রত্যেকটি পরিবারেও কিন্তু একটা ম্যানেজমেন্ট আছে। সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে উনি সক্রেটিস বলেছিলেন ব্যবস্থাপনা একটি সার্বজনীন বিষয়। এবারে দেখো পোস্ট কর্প, POSDCORB, এর আবিষ্কারক কে? তো কে আবিষ্কারক? তোমরা অবশ্যই উত্তরটা হয়তো ধরে ফেলেছো। ক, খ, গ এবং ঘ, চারটি অপশান আছে। আমি বলেই দিচ্ছি, এল গুলিক এই পোস্ট কর্প এর আবিষ্কারক। তো এই পোস্ট কর্পের কিন্তু পিতে একটা মিনিং আছে, ওতে একটা মিনিং আছে। পিতে প্ল্যানিং, ওতে অর্গানাইজিং, এসে স্টাফিং, ডিতে ডাইরেক্টিং, সিওতে কোঅর্ডিনেটিং, আরতে রিপোর্টিং, বিতে বাজেট। এই যে প্রত্যেকটা ভেঙে এগুলো কিন্তু তোমাকে জানতে হবে, কারণ এই POSD ও CORB এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হবে। অর্থাৎ একটা MCQ তোমরা দেখতে পাচ্ছ, এই অর্থেই না যে এই প্রশ্নটা এভাবেই আসবে। এখান থেকে কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন তৈরি হতে পারে। POSD-CORB, আমি বলেছি এর আবিষ্কারক কে, এটা কমন প্রশ্ন, এর উত্তর কিন্তু তোমার পাঠ্য বই খুঁজলেই পাচ্ছ। কিন্তু এর ভিতর থেকে ভেঙে যদি প্রশ্ন করা হয় যে POSD-CORB এইতে আরতে কী বোঝাচ্ছে, বিতে কী বোঝাচ্ছে, তাহলে বিষয়টা কিন্তু একটু জটিল হয়ে যাবে। যদি জটিল বলবো না, তোমরা যদি তোমাদের চর্চা থাকে, তাহলে অবশ্যই তোমরা উত্তরগুলো দিতে সক্ষম হবে। এবং এছাড়াও এই অধ্যায়ের যে বিভিন্ন আমরা দেখেছি যে কর্মী ব্যবস্থাপনার জনককে, রবার্ট ওয়েন কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়, যেমন চার্লস ব্যাবেজকে বলা হয় যে কম্পিউটারের জনক বা অর্থনীতির জনক। এই যে বিভিন্ন তত্ত্বের জনক, এই জনকগুলো তোমাদেরকে জানতে হবে। এবারে দেখো যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি রচনা করেন কে? তো এরকম অনেকগুলো গ্রন্থের নাম কিন্তু এই অধ্যায়ে আছে, অনেকগুলো। যেহেতু বিশেষ করে এক মানুষই এক অবদান রেখেছেন, তাদের গবেষণা এক রকম, তো প্রত্যেকের কিন্তু এরকম আলাদা আলাদা গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থগুলোর নাম তোমাদেরকে কিন্তু জানতে হবে, এবং অনেক সময় কিন্তু এই নামগুলো শুধু নাম নয়, স্পেলিং সহ তোমাদেরকে নামগুলো আত্মস্থ করতে হবে। দেখো এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এই গ্রন্থটি কে রচনা করেছেন? F.W. টেইলর, হেনরি ফেল, হুগো মানস্টারবার্গ এবং লুকা প্যাসিওলি। অবশ্যই তোমরা উত্তরটা ধরে ফেলেছো, এর গ্রন্থটি রচনা করেন F.W. টেইলর। এবারে আসি যে বিষয়গুলোতে তোমাদেরকে ধারণা স্বচ্ছ হতে হবে। আমি যেটা বললাম যে এগুলো ইনফরমেটিভ আলোচনা, আগের যে আলোচনার হলো সেটা ইনফরমেটিভ, অর্থাৎ এই ইনফরমেশনগুলো তোমাকে মেমোরিতে রাখতে হবে। যত বেশি ইনফরমেশন তুমি রাখতে পারবে, তোমার MCQ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের অ্যান্সার ঠিক ততটাই তুমি দ্রুত গতি দিতে পারবে। এবারে আসি যে অনেকগুলো বিষয় আছে যেগুলো কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার না, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু মনে হয় শিক্ষার্থীদের খাতা দেখলে মনে হয় যে না, এই উত্তরটা আসলে তাদের কাছে ক্লিয়ার না। তো এই প্রত্যেকটা কনসেপ্ট আমি বলেছি যে প্রত্যেকটা অধ্যায়ের এই সৃজনশীল পদ্ধতিতে তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের যে কনসেপ্টগুলো আছে এগুলো স্বচ্ছ ক্লিয়ার না হলে তুমি অবশ্যই সেই সঠিক উত্তরটি খুঁজে পেতে সক্ষম হবে না। এখানে খেয়াল করে দেখো, ব্যবস্থাপনা কি একটি পেশা? এই প্রশ্নের উত্তর কিন্তু, এই প্রশ্নের প্রায়ই পরীক্ষায় আসে, কিন্তু এই প্রশ্নের উত্তর, কাঙ্ক্ষিত উত্তর খুব কম শিক্ষার্থী সুন্দর করে লিখতে পারে।
অর্থাৎ তারা তাদের মন মতো কিছু লিখে এবং তারা একটা ধারণাই হয়ে যায় যে কিছু লিখলে কিছু নাম্বার পাওয়া যায়, কিন্তু স্পেসিফিকলি এই প্রশ্নের উত্তর দিতে পারে খুব কম শিক্ষার্থী। তো খেয়াল করে দেখো, এই যে ব্যবস্থাপনা একটি পেশা, এই প্রশ্নের উত্তর যদি আমি খুঁজতে যাই তাহলে আমাকে আগে বুঝতে হবে পেশা কাকে বলে। আমরা সাধারণত যখন কোনো ফর্ম পূরণ করি, বিভিন্ন ধরনের ফর্ম, তখন দেখা যায় যে পেশা কী, তোমার পিতার পেশা কী, তো আমরা লিখি যে পিতার পেশা হচ্ছে আমার চাকুরি অথবা ব্যবসা অথবা শিক্ষকতা, এরকম লিখি আমরা। বা আমার পেশা কী, আমি তখন বলি আমি ছাত্র, এরকম তোমরা বলে থাকো। কিন্তু তারও পেশা মানে কি এটা? অবশ্যই না। পেশা হতে গেলে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকতে হবে, কিছু বৈশিষ্ট্য ধারণ করতে হবে। যেমন যে পেশা হতে গেলে তোমাকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে হবে ওই বিষয়ের উপরে। যেমন একজন কৃষক, সে কৃষিকাজ করে, সে কৃষিকাজ করতে করতে সে যথেষ্ট অভিজ্ঞতা লাভ করেছে, কিন্তু তারপরও তাকে আমি কৃষিবিদ বলতে পারি না। তার ব্যবহারিক জ্ঞান আছে কিন্তু এখন তাত্ত্বিক জ্ঞান নাই। কিন্তু যখন একজন শিক্ষার্থী একটি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ের উপরে সে জ্ঞান আহরণ করবে, সে জানবে, তখন কিন্তু তাকে আমরা বলছি কৃষিবিদ। অর্থাৎ তার তাত্ত্বিক নলেজ আছে, আর একজন কৃষকের তাত্ত্বিক জ্ঞান নেই কিন্তু ব্যবহারিক জ্ঞান আছে। তাহলে আমরা বলছি কি, যে পেশা হতে গেলে অবশ্যই কোনো বিষয়ের উপরে তাত্ত্বিক জ্ঞান আহরণ করতে হবে, কোনো প্রতিষ্ঠান থেকে তত্ত্বীয় জ্ঞান আহরণ করতে হবে। এর পাশাপাশি কি, তাদের একটি সংঘ থাকবে, একটি সমিতি থাকবে, যার রাষ্ট্র কর্তৃক অনুমোদিত একটি সংঘ থাকবে, যে সংঘের মাধ্যমে ওই পেশাকে নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ ওই পেশায় কেউ যদি আসতে চায় তো তাকে ওই সংঘের সদস্যপদ লাভ করতে হবে, এবং ওই সংঘের সদস্যপদ এবং পরিচিতি ছাড়া সেই পেশা প্র্যাকটিস করতে পারবে না। যেমন আমরা জানি একজন ডাক্তার যখন পড়াশোনা শেষ করে তখন কিন্তু তাকে আলাদা একটি পরীক্ষা দিয়ে তাকে কিন্তু এই ডাক্তারি পেশায় নামার জন্য তাকে সনদ সংগ্রহ করতে হয়, এই তাদের যে সংঘ আছে সেখান থেকে। ঠিক তেমনি একজন আইনজীবী, সে তাত্ত্বিক পড়াশোনা শেষ করে যখন সে পেশায় নামতে চায় তখন কিন্তু তাকে বার কাউন্সিলের একটি লাইসেন্স তাকে সংগ্রহ করতে হয়। ঠিক এইভাবে প্রত্যেকটি পেশা যে তাদের কিন্তু তাত্ত্বিক পর্ব শেষ করে তাদেরকে যখন তারা পেশাগত চর্চায় যায় তখন কিন্তু তাকে শুরুতেই সেই তাদের সংঘ যে আছে সেই সংঘর কিন্তু একটা লাইসেন্স, একটা অনুমতি তাদেরকে নিতে হয়। এই যে বিষয়গুলো, এবং সে পরবর্তীতে সেই লাইসেন্সের ভিত্তি করে সে প্র্যাকটিস করে। এই যে বৈশিষ্ট্যগুলো যদি ধারণ করে তবে সেটাকে আমরা পেশা বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যবস্থাপনা কি একটি পেশা? হ্যাঁ, ব্যবস্থাপনা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি ব্যবস্থাপনা এখনও একটি পেশার রূপ পায়নি। অর্থাৎ আমাদের দেশে ব্যবস্থাপনা কাজটি যারা করে অনেক ক্ষেত্রে আমরা দেখি যারা এই ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের তাত্ত্বিক কোনো জ্ঞান নাই, ব্যবস্থাপনার ক্ষেত্রে তাত্ত্বিক কোনো সনদ নাই, বা ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের যে সংঘ আছে সংঘের কোনো স্বীকৃতি নাই। এছাড়াও তারা ব্যবস্থাপনার মতো একটা দায়িত্ব তারা পালন করছে, অনেক ক্ষেত্রে তারা সফলতার সাথে পালন করতে সক্ষম হচ্ছে। কিন্তু যদিও একজন ম্যানেজার, হয়তো একটি প্রতিষ্ঠানের ম্যানেজার, সে ম্যানেজারই করছে, সে দক্ষতার সাথে প্রতিষ্ঠান চালাচ্ছে, কিন্তু তারপরও আমরা তাকে পেশা বলতে পারি না, কারণ পেশার যে বৈশিষ্ট্য সে ধারণ করে না। পেশার বৈশিষ্ট্যগুলো কি সেটা আমি বললাম। তাহলে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি সামারি করি, আলোচনার ইতি টানি, তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবস্থাপনাকে এখন একটি পূর্ণাঙ্গ পেশারূপে দাঁড় করাতে পারিনি, বা এখনও পূর্ণাঙ্গ পেশারূপে দাঁড়ায়নি। কিন্তু এটা কিন্তু পাশ্চাত্যে কিন্তু এটা আছে। অন্যান্য পাশ্চাত্য ইউরোপিয়ান কান্ট্রিতে ব্যবস্থাপনা কিন্তু একটি পেশা হিসেবেই কিন্তু নেওয়া আছে। অর্থাৎ ব্যবস্থাপনার সেক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তারা ডিগ্রি সংগ্রহ করে, এবং তাদের সেরকম রাষ্ট্রীয় কর্তৃক সংঘ আছে যাদের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এটা আমরা পাইনি। 2 নম্বর দেখো, ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে কি বোঝো? ব্যবস্থাপনার সার্বজনীনতা আমরা খেয়াল করে দেখো, আমরা আগের যে প্রশ্নটা দেখলাম যে ব্যবস্থাপনা একটি সার্বজনীন বিষয়, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এটা আসছে, কে বলেছেন? এই প্রশ্নটা আবার তোমাদের সিকিউতে চলে আসে যে ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে কি বুঝো? অর্থাৎ ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে কি বুঝো, ওই যে ব্যবস্থাপনা কি সার্বজনীন, একই প্রশ্নের উত্তর কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে বলা হচ্ছে যে এটা কে বলেছেন, সক্রেটিস বলেছেন, আর সিকিউতে এসে কিন্তু আমরা ওটাকে ব্যাখ্যা করে বলতে হবে যে উনি কেন বলছেন ব্যবস্থাপনা সার্বজনীন। তো কেন বলছেন এর জন্য কিন্তু সাধারণত এটা জ্ঞানমূলক না, অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। এটা অনুধাবনের ক্ষেত্রে কিন্তু এটা সেট করা হয়। তো অনুধাবন যেহেতু 2 মার্কস, সুতরাং 2 মার্কসের জন্য তোমাকে কিন্তু ডিটেলস লিখতে হয় না, সংক্ষেপে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হয়। সেক্ষেত্রে ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে কি বোঝায়, তখন তোমাকে কিন্তু এটাই বলতে হবে যে ব্যবস্থাপনা যেহেতু ব্যবস্থাপনার মূল কাজগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন
কর্মী সংস্থান নিয়ন্ত্রণ, এই কাজগুলো প্রত্যেকটি প্রতিষ্ঠানই কিন্তু করে। অর্থাৎ একটি ক্ষুদ্র এবং বড় থেকে এবং ইভেন একটা পরিবারেও কিন্তু এই কাজগুলো হয়। সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা সর্বজনীন, অর্থাৎ সকল ক্ষেত্রেই ব্যবস্থাপনা বিরাজমান। এবারে ব্যবস্থাপনা নীতিমালা, অর্থাৎ আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। তো প্রথম অধ্যায়ে আলোচনার যে বিষয়গুলো তোমাদের গুরুত্ব দিতে হবে সেগুলো আমি বললাম। আমি এবার দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি। খেয়াল করে দেখো যে এই অধ্যায়ে যে বিষয়গুলোতে শিক্ষার্থীদেরকে মনোযোগী হতে হবে, অর্থাৎ এই অধ্যায়ে কোন কোন বিষয়ে তোমরা ফোকাস বেশি করবে। আমি তোমাদের তাত্ত্বিক যে আলোচনাগুলো করেছিলাম ইতিপূর্বে, সেখানে কিন্তু বলেছি যে প্রত্যেকটা এটা কৌশলী হতে হবে। যে প্রত্যেকটা অধ্যায়ে যখন তোমরা পড়বে তখন খেয়াল করে দেখবে এর কিছু কিছু কোর টপিক আছে যেগুলো খুব বেশি গুরুত্ব রাখে, হ্যাঁ, যেগুলো থেকে মানে প্রায় প্রশ্ন আসে আর কি, প্রায় প্রশ্ন তৈরি করা হয়, ঘুরিয়ে ফিরিয়ে ওই টপিক থেকে কিন্তু প্রশ্ন তৈরি করা হয়। তো ওই কোর বিষয়গুলো, টপিকগুলো তোমাকে খুব গুরুত্ব দিতে হবে। ওগুলো যেমন সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য, এগুলো হয়তো খুব এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন হয় না, কিন্তু এরকম প্রত্যেকটা অধ্যায়ে কিছু কিছু বিষয় আছে যেগুলো থেকে প্রশ্ন হয়। অর্থাৎ তোমাকে সেটাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই বিষয়গুলোকে তোমাকে অধিক গুরুত্ব দিতে হবে এবং স্বচ্ছ ধারণা রাখতে হবে। তাহলে তুমি দেখবা যে তুমি খুব সহজেই কৌশলী হয়ে খুব একটু অল্প টেকনিক দিয়ে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারছো। ব্যবস্থাপনা কাকে বলে, যে এক্ষেত্রে হেনরি ফেল প্রদত্ত সংজ্ঞা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ব্যবস্থাপনার ব্যবসায় শিক্ষার্থী, তোমরা উচ্চ মাধ্যমিক লেভেলে আসো, ভবিষ্যতে তোমরা হয়তো স্নাতক পর্যায়ে যে ব্যবস্থাপনাকেই তোমরা হয়তো বেছে নিতে দিবে। তো তারপরেও যেহেতু তোমরা ব্যবসা শিক্ষার্থী, ব্যবস্থাপনা কাকে বলে এই প্রশ্নের উত্তর তুমি যেমনভাবে দিবে এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সায়েন্স বা আর্টস অন্য ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থী তারা যেভাবে দিবে তোমার কাছ থেকে কিন্তু সেভাবে আশা করে না কেউ। অর্থাৎ তোমাকে দিতে হবে সেই উত্তরটাই যেটা ব্যবসায়িক শিক্ষার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ এবং যে সংজ্ঞার মধ্যে একটা প্রজ্ঞা আছে। অর্থাৎ এক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি ব্যবস্থাপনা কাকে বলে এর সংজ্ঞায় যে হেনরি ফেল প্রদত্ত যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা তোমাকে আত্মস্থ করতে হবে। তবে যদি কোনো সময় এই তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষায় আসে, তো আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখি শিক্ষার্থীরা একটু বানিয়ে লেখার চেষ্টা করে বা একটু বিভিন্নভাবে একজন ম্যানেজার যা করেন তাই ম্যানেজমেন্ট, এটা তো আসলে অন্য ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী এভাবে বলবে যে একজন ম্যানেজার যা করেন তাই ম্যানেজমেন্ট। কিন্তু একজন ব্যবসায় শিক্ষার্থী কিন্তু তার কাছ থেকে কখনোই এটা কামনা করি না। অর্থাৎ সে সবচেয়ে স্মার্ট সংজ্ঞাটি সে বলবে। এক্ষেত্রে হেনরি ফেল যে সংজ্ঞাটা দিয়েছে সর্বজন গৃহীত, এই সংজ্ঞাটা কিন্তু তোমার শিক্ষক মণ্ডলী এটা আশা করেন। সুতরাং তুমি যখন অ্যান্সার করবে সিকিউ পার্টে, তখন তুমি চেষ্টা করবে নিজ থেকে নয় বা এই সংজ্ঞাটা বই থেকে দেওয়া। এবং এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমি প্রায় দেখি যে শিক্ষার্থীরা তাদের ধারণা থেকে লেখার চেষ্টা করে, বানিয়ে লেখার চেষ্টা করে, কিন্তু না, এই প্রশ্নের উত্তরটা তোমাকে পাঠ্য বই থেকেই লিখতে হবে এবং সেক্ষেত্রে তোমাকে পাঠ্য বই থেকে তোমাকে আত্মস্থ করতে হবে এবং ওই সংজ্ঞাটা হুবহু লিখতে হবে। বানিয়ে লিখতে যেয়ে কিন্তু এই প্রশ্নটার উত্তর সঠিক হয় না বা অনেক সময় ভুল হয়ে যায়। এবারে খেয়াল করো 2 নম্বর, দেখো হেনরি ফেল প্রদত্ত ব্যবস্থাপনা 14টি নীতিমালা শিক্ষার্থীদের মুখস্থ রাখতে হবে। অর্থাৎ হেনরি ফেল যে 14টা নীতি দিয়েছেন ব্যবস্থাপনার, যার কারণে হেনরি ফেলকে কি বলি আমরা, আধুনিক ব্যবস্থাপনার জনক বলি। তো এই 14টি নীতি আমি যদি প্রায় কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করি, অনেক শিক্ষার্থী কিন্তু 14টা নীতি বলতে পারে না। তারা হয়তো 10টি বলতে পারে, 12টি বলতে পারে, এবং অনেক সময় সিরিয়ালই বলতে পারে না। আমি মনে করি এটা একটা ফান্ডামেন্টাল বিষয় এই সাবজেক্টের। সুতরাং প্রত্যেক শিক্ষার্থী এই 14টা নীতি শুধু মুখস্থ নয়, তারা একদম ধারাবাহিকভাবে যেন বলতে সক্ষমতা রাখতে হবে তাকে। এটা আমি সকল শিক্ষার্থীর কাছে আমি আশা করি যে 14টা নীতি তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা শুধুমাত্র এমন নয় যে এই বর্তমান প্রেক্ষাপটে এটা তোমার এটা তোমার বেসিক নলেজের মধ্যে একটা বিষয় যে তুমি ম্যানেজমেন্টের শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষার্থী, ব্যবস্থাপনার যে 14টা নীতিমালা, এই নীতিমালা তোমাকে শুধুমাত্র আজকে নয়, পিএসসির বিসিএসদের পিএসসির যে ভাইভা বোর্ড, সেখানেও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে ব্যবস্থাপনার নীতিমালা কয়টি, আপনি 14টা নীতিমালা তোমাকে তখন জিজ্ঞেস করতে পারে। এটা একটা ফান্ডামেন্টাল বিষয়। এবারে খেয়াল করো 3 নম্বর, হেনরি ফেল ও এফডব্লিউ টেইলর প্রদত্ত সংজ্ঞা, তাদের গবেষণা প্রক্রিয়া ভালোভাবে জানতে হবে।
খেয়াল করে দেখো, হেনরি ফেওয়েল এবং এফ.ডব্লিউ. টেলর সর্বাধিক আলোচিত দুই ব্যক্তিত্ব। হেনরি ফেওয়েলকে বলছি আমরা আধুনিক ব্যবস্থাপনার জনক এবং এফ.ডব্লিউ. টেলরকে বলছি আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এই দুইজন ব্যক্তিত্ব, এই দুই মনীষীর কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। তারা যে গবেষণা করেছে তাদের গবেষণার প্রেক্ষাপটটা ভিন্ন। যেমন হেনরি ফেওয়েল সম্পর্কে যদি বলি, ইনি জন্মগ্রহণ করেছেন তুরস্ক ইস্তাম্বুল শহরে এবং বেড়ে উঠছেন ফ্রান্সে, এবং পরবর্তীতে ইনি কিন্তু একজন খনি একজন প্রকৌশলী ছিলেন। তো খনি প্রকৌশলী থেকে উনি কিন্তু সেখানে গবেষণা করেছেন। গবেষণা করে তিনি কিন্তু ব্যবস্থাপনা যে সার্বজনীন 14টা নীতিমালা দিয়েছেন, যেটা সবার কাছেই গৃহীত, এটা কিন্তু ব্যবস্থাপনার হেনরি ফেওয়েলের কিন্তু এটা অবদান। তো ইনি কি যেখানে গবেষণা করেছেন, কোন প্রেক্ষাপটে, এটা তোমাকে জানতে হবে। পাশাপাশি এফ.ডব্লিউ. টেলর, যিনি আমেরিকান, তো ওনার প্রেক্ষাপটটা এরকম ছিল, উনি একজন শ্রমিক ছিলেন। শ্রমিক থেকে ওনার গুণ এবং মেধা বলে উনি কিন্তু ওই প্রতিষ্ঠানের একজন নির্বাহীর পর্যায়ে যান। তো তার যে সংজ্ঞা, তার যে গবেষণা, সেই গবেষণার প্রেক্ষাপট তোমাকে জানতে হবে, এবং সেখান থেকেও কিন্তু অনেক সময় ভিতর থেকে প্রশ্ন চলে আসে। এবং হেনরি ফেওয়েলের যে 14টা নীতি যেমন জানতে হবে, এফ.ডব্লিউ. টেলরের যে বৈজ্ঞানিক ব্যবস্থা, তার যে বৈশিষ্ট্য, এগুলোও কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। এবারে দেখো, যে বিষয়গুলোতে শিক্ষার্থীদের ধারণা স্বচ্ছ হতে হবে, অর্থাৎ কিছু কিছু বিষয় থাকে যেগুলো কাছাকাছি মনে হয় যে কোনটা হয়, পরীক্ষা খাতায় মানে পাজল হয়ে যায় শিক্ষার্থীরা। তো আমি বলবো যে এই পাজেল যেন না হও, এই জন্য তোমাকে ওই কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার হতে হবে। প্রয়োজনে তুমি তোমার শিক্ষকের দ্বারস্থ হতে হবে, তার কাছে জিজ্ঞেস করতে হবে, হয়ে এটা কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। সাধারণত তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বার, যে এই যে তোমাদের ব্যবস্থাপনা যে 14টা নীতিমালা, এই নীতিমালার মধ্যে কিছু কিছু নীতিমালা আছে খুব কাছাকাছি, এই কনসেপ্টটা ক্লিয়ার না, অনেক সময় ক্লিয়ার হয় না। এটা আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, 1 নাম্বার, আদেশের ঐক্য বনাম নির্দেশের ঐক্য। দুটাই ব্যবস্থাপনার দুইটা নীতি, 14টা নীতির মধ্যে অন্যতম। তো এই যে আদেশের ঐক্য এবং বনাম নির্দেশের ঐক্য, এই দুটার মধ্যে কিন্তু শিক্ষার্থীদের গুলিয়ে ফেলে। তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই, আদেশের ঐক্য কাকে বলে। খেয়াল করে দেখো, আদেশের ঐক্যর যে মূল বিষয় সেটা হলো একজন কর্মীকে আদেশ দিবেন একজন কর্মকর্তা, দুইজন নয়। একজন কর্মীকে আদেশ দিবেন একজন কর্মকর্তা, এটা হলো এর বেসিক কনসেপ্ট। একজন কর্মীকে আদেশ দেবেন একজন কর্মকর্তা। এই প্রসঙ্গে তোমরা জানো যে অনেক সময় এভাবে উদ্দীপক তৈরি করা হয় যে জনাব ক একটা প্রতিষ্ঠানের একটি মানে সে কর্মচারী, তো তার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা তাকে আদেশ দিল যে তুমি বাজার থেকে আমার জন্য একটি কলম কিনে নিয়ে আসো। ঠিক পরক্ষণেই আরেকজন আদেশ দিল যে তুমি আমার জন্য একটি ফটোকপি করে নিয়ে আসো। তো অ্যাট এ টাইম একজন কর্মচারীকে যখন দুইজন কর্মকর্তা আদেশ দেয়, তখন সে বিভ্রান্ত হয়ে পড়ে যে সে কার আদেশটি মানবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু একটা জটিলতা তৈরি হয়। তো ব্যবস্থাপনার যে নীতিমালা সেখানে বলছে যে না, আদেশের ঐক্য হচ্ছে কি হবে, যে একজন কর্মচারীকে বা একজন কর্মকর্তা আদেশ দিবেন, দ্বিতীয় কোনো কর্মকর্তা তাকে আদেশ দিতে পারবেন না। অর্থাৎ কেউ যদি তাকে আদেশ দিতে চায়, তাকে তার ওই কর্মকর্তার মাধ্যমেই তাকে বলাতে হবে। এটাই হচ্ছে আদেশের ঐক্য। এক্ষেত্রে যেটা হবে কি, এই যে বিড়ম্বনা তৈরি হয়, একই সময়ে একজন কর্মচারীকে বা একজন কর্মকর্তাকে দুইজন ঊর্ধ্বতন নির্বাহী আদেশ দান করলো, তখন সে পাজলড হয়ে যায় যে কার আদেশটি পালন করবে। তো এইটা হবে না। 2 নম্বরে দেখো, নির্দেশের ঐক্য। নির্দেশের ঐক্যটা কি জিনিস? নির্দেশের ঐক্য হচ্ছে যে পূর্ববর্তী নির্দেশের সঙ্গে পরবর্তী নির্দেশের মিল থাকতে হবে। অর্থাৎ এই প্রসঙ্গে একটা এক্সাম্পল দিয়ে বলি, যে একটি প্রতিষ্ঠান সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করলো, যে বিজ্ঞপ্তিতে বলা হলো যে পরীক্ষা হবে অমুক তারিখে অমুক জায়গায়। তো পরবর্তীতে দেখা গেল যে এই পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে তারা পরীক্ষাটা হয়তো ওই কেন্দ্রে না করে আরেক কেন্দ্রে অনুষ্ঠিত করছে। তো তখন কি হয়, যারা এই স্টেক হোল্ডার থাকে তারা কিন্তু এখানে বিভ্রান্ত হয়ে যায়। অর্থাৎ তারা তখন এটা বলে যে আপনাদের আদেশ সকালে দিলেন এক আদেশ, এক নির্দেশ, বিকালে আরেক নির্দেশ দিচ্ছেন। আপনারা বললেন, আপনারা বিজ্ঞপ্তিতে বললেন, সার্কুলারে বললেন পরীক্ষা হবে ঢাকায়, এখন বলছেন পরীক্ষা হবে রাজশাহীতে। অর্থাৎ আপনার আদেশ আগের পূর্বের নির্দেশের সঙ্গে বর্তমান নির্দেশের মিল নাই, এটা হওয়া যাবে না। ব্যবস্থাপনা নীতিমালার মধ্যে অন্যতম নীতিমালা এটা কি বলছে, যে না, পূর্ববর্তী নির্দেশের সঙ্গে পরবর্তী নির্দেশের মিল থাকতে হবে। তো আদেশের ঐক্য এবং নির্দেশের ঐক্যের মধ্যে দেখো দুই জিনিস। আদেশের ঐক্য কি, একজন কর্মচারীকে একজন কর্মকর্তা আদেশ দিবেন, আর নির্দেশের ঐক্য হচ্ছে যে পূর্ববর্তী নির্দেশের সঙ্গে পরবর্তী নির্দেশের মিল থাকতে হবে।
এটা ক্লিয়ার রাখতে হবে। 2 নম্বর দেখো, ক্ষমতা ও দায়িত্বের ভারসাম্য নীতি। ক্ষমতা এবং দায়িত্ব এই দুটাকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, কোনটা ক্ষমতা কোনটা দায়িত্ব। ক্ষমতা কোনটা? আদেশ দানের যে আদেশ দান করার যে আমার রাইট, এটা হচ্ছে আমার ক্ষমতা। অর্থাৎ আমি আমার কর্মচারীকে কি আদেশ করতে পারি, কতটুকু আদেশ করতে পারি, এই আদেশ করার যে আমার পরিধি, এখতিয়ার, এটাকে বলছি আমরা ক্ষমতা। আর দায়িত্ব কি? জবাবদিহিতা। অর্থাৎ আমাকে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটা আমাকে বুঝিয়ে দিতে হবে, এই কাজকে একজন তদারকি করছে তাকে কিন্তু আমাকে সাবমিট করতে হবে, এটা হচ্ছে আমার দায়িত্ব। তো এখানে যে বিষয়টা হয় যে ক্ষমতা এবং দায়িত্ব উভয়ের মধ্যে ভারসাম্য বলা হচ্ছে। অর্থাৎ একজন ব্যক্তিকে যদি ক্ষমতা বেশি দেওয়া হয়, দায়িত্ব কম দেওয়া হয়, তাহলে কি হবে? সে হবে স্বৈরাচারী। অর্থাৎ সে স্বেচ্ছাচারী হবে, স্বৈরাচারী না, স্বেচ্ছাচারী হবে। কারণ কি? তার ক্ষমতা অনেক কিন্তু দায়িত্ব কম, সে তখন শুধুমাত্র অন্যদের উপর খবরদারি করবে। ঠিক তেমনি যদি এমনটা হয় যে তার ক্ষমতা কমিয়ে দেওয়া হলো, তাকে দায়িত্ব বেশি করে দেওয়া হলো, অর্থাৎ সে অন্যকে প্রভাবিত করতে পারছে না, অন্যকে দিয়ে কাজ করে নিতে পারছে না, কিন্তু তাকে জবাবদিহি করতে হচ্ছে 16 আনা, তখন যেটা হবে কি? তার মধ্যে হতাশা তৈরি হবে। তো এই দুয়ের মধ্যে কিন্তু ভারসাম্য রাখতে হবে। অর্থাৎ তাকে যে পরিমাণ ক্ষমতা দিতে হবে, অর্থাৎ তার কাছ থেকে আমি যে পরিমাণ জবাবদিহিতা নিব, তাকে যে পরিমাণ দায়িত্ব আমি দিচ্ছি, তাকে ওই পরিমাণ ক্ষমতা আমাকে দিতে হবে। এই দুয়ের মধ্যে ভারসাম্য না রাখলে কখনো হয়তো স্বেচ্ছাচারী হবে, কখনো হয়তো হতাশ হয়ে যাবে। জোড়া মই শিকল নীতি। অর্থাৎ এই যে প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতন নির্বাহী থেকে অধস্তন পর্যন্ত যে আদেশ আসে, স্টেপ বাই স্টেপ আদেশটার নামে, ঠিক তেমনি আবার ফিডব্যাক যখন দেওয়া হয়, এই ফিডব্যাকটা কিন্তু স্টেপ বাই স্টেপ উপরে ওঠে। অর্থাৎ মই দেখেছো তোমরা যে মইয়ের যে ধাপগুলো থাকে, আমরা যেমন ধাপ বয়ে নিচে নামি, আবার ওই এক ধাপ বয়ে উপরে উঠি, ঠিক তেমনি ব্যবস্থাপনার আদেশটাও কিন্তু স্টেপ বাই স্টেপ নিচে আসবে, আবার ওই স্টেপ বাই স্টেপ ওপরে যাবে। এইটাকে বলছি আমরা জোড়া মই শিকল নীতি। সাধারণত এই বিষয়গুলোতে একটু পাজল হয়ে থাকে আর কি। এবারে আসি, কিছু এক্সাম্পল দেখো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের। যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হলো, অর্থাৎ ওই যে বলেছিলাম যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো তোমাকে আত্মস্থ করতে হবে। দেখো এখানে খেয়াল করো, মানসিক বিপ্লব, কাজের সর্বোত্তম পন্থে উন্নয়ন, ক্ষমতা ও দায়িত্ব সমতাকরণ। কোনটি? এখন এই ধরনের প্রশ্নে কিন্তু যেটা হয় যে আমরা কিন্তু যদি আমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, বৈশিষ্ট্যগুলো যদি আমি না পড়ে থাকি এবং মুখস্থ না করি, শুধু পড়লে তো হবে না। আমি পড়লাম ভালো কথা, কিন্তু পরীক্ষার হলে যদি সেটা আমার মেমোরিতে না আসে, আমি যদি স্মরণ করতে না পারি, তাহলে তো লাভ নাই। তা আমাকে স্মরণ করতে হলে, মেমোরিতে রাখতে হলে কি করতে হবে? আমাকে মুখস্থই করতে হবে, ওই জিনিসটা আমাকে গুরুত্ব দিয়ে মুখস্থ করতে হবে। তাহলে আমি বলতে পারি যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হলো মানসিক বিপ্লব, কাজে সর্বোত্তম পন্থায় উন্নয়ন, না ক্ষমতা দায়িত্ব সমতাকরণ। দেখো খেয়াল করে দেখো, এই তিনটেই কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের মধ্যে যায়। তাহলে অ্যান্সারটি কোনটি হবে? ঘ। এবারে আমরা এটা কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের একটা পার্ট, আমরা একটা দেখছি। দেখো তোমরা পড়ো এই বিষয়টা। রূপসা সোপ লিমিটেডের ব্যবস্থাপক জনাব আরিফ তার প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মীদের মাঝে কর্তৃত্ব ও দায়িত্ব সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করেন। অর্থাৎ ওই যে কথাটা বললাম যে উনি কাজের ক্ষমতাও এখতিয়ার দিচ্ছেন, হুকুম দেওয়ার, আবার তাদের দায়িত্ব যেটা সেটাও কিন্তু ভাগ করে দিয়েছেন যে কার দায়িত্ব কতটুকু। এটাকে উনি সুসংজ্ঞায়িত করা মানে কি? উনি ভারসাম্যপূর্ণভাবে ভাগ করে দিলেন। এতে তার প্রতিষ্ঠান পারস্পরিক ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না। ভালো কথা। তিনি প্রতিষ্ঠানের প্রত্যেকটি মানবীয়, অমানবীয় সকল উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেন। এটা গেল উদ্দীপক। এবারে প্রশ্ন, জনাব আরিফের প্রতিষ্ঠানে কিসের কারণে পারস্পরিক ভুল বোঝাবুঝির অবকাশ দূরীভূত হয়? কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্বের ভারসাম্য রক্ষা, দায়িত্ব কর্তৃত্ব সুস্পষ্টতা, কাম্য ব্যবস্থাপনা পরিসর। এখানে তোমরা যদি উদ্দীপকটা দেখো, সেখানে কিন্তু বলা আছে দায়িত্ব ও কর্তৃত্ব ও দায়িত্ব সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা। কিন্তু হ্যাঁ, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি কি? গ। পরের প্রশ্ন দেখো, জনাব আরিফ প্রতিষ্ঠানের সকল উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে উনি কি পাবেন? উনি সবগুলো উপকরণকে যদি উনি মানে কাজে লাগাতে পারেন, সর্বোচ্চ ব্যবহার ইনশিওর করতে পারেন, তাহলে উনি কি পাবেন সেখান থেকে? উনি অপচয় হ্রাস করতে পারবেন। অর্থাৎ প্রতিষ্ঠানে তার অপচয় হ্রাস হবে, তার মূলধনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তিনটা অপশন তোমাদেরকে অল্টারনেটিভ দেওয়া আছে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের
যদি দায়িত্ব এবং কর্তৃত্ব সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়, ব্যালেন্সভাবে ভাগ করে দেওয়া হয় এবং পারস্পরিক যদি কোনো ভুল বোঝাবুঝি না থাকে, তাহলে কিন্তু তিনটাই হয়। অর্থাৎ প্রতিষ্ঠান তার অপচয় হ্রাস পায়, মূলধনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং ফাইনালি প্রোডাক্টিভিটি লেভেল ইনক্রিজ হয়। তাহলে আমার অ্যান্সারটা হবে ঘ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো এভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু আমি বলছি যে কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব কোর টপিক, এগুলো তোমাকে খুব ভালো করে তোমাকে আত্মস্থ করতে হবে এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জন্য তোমাকে অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক টেক্সট পড়তে হবে এবং সিকিউ এর জন্য যেটা করতে হবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হলে পরে তুমি যদি সঠিক, যেমন এই উদ্দীপকে যদি কনসেপ্টটাকে তোমার ধরতে পারো, তুমি যদি ক্লু ধরতে পারো, তাহলে তুমি এই ক্লুকে নিশ্চিত করে তুমি যদি আর কিছু লিখে ফেলো, তোমার অ্যান্সার কিন্তু 80% কভার করে। কিন্তু যদি তুমি ক্লু ধরতে না পারো, তুমি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেছো, সেখানে কিন্তু তোমাকে শূন্য ছাড়া কিছুই পাওয়া সম্ভব না। সুতরাং আমি বলবো যে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।